আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু দ্য লেকচার নাম্বার 9। আজকে আমরা লেকচার নাম্বার 9 এ আলোচনা করব সমানতা অর্থাৎ আইসোমারিজম। আইসোমারিজম খুবই ডিফারেন্ট একটা টপিক, খুবই ইউনিক একটা টপিক। অর্থাৎ এই টপিকটা থেকে কিন্তু জৈব রসায়নের এই টপিকটা থেকে কিন্তু আমাদের কলেজ এবং আমাদের বোর্ড এক্সাম এবং আমাদের অ্যাডমিশনে অবশ্যই প্রশ্ন আসবে। সো টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং চেষ্টা করবা এই ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে, কারণ এই ক্লাসগুলোতে অনেক কনফিউশন থাকে, স্পেশালি জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, গাঠনিক সমানতা, এগুলো আমরা একদম ডিটেইলসে আলোচনা করব। সো আর কথা না বাড়িয়ে আমরা দেখে ফেলি আজকে কি আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে আইসোমারিজমের প্রথম ক্লাস, যেখানে আমরা আলোচনা করব গাঠনিক সমানতা। তবে তার আগে সমানতা কি, সমানতার এক্সাম্পল কি, সবকিছু আলোচনা করব। সো আমরা তাহলে ক্লাসটা শুরু করছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও এবং সবকিছু ভালোভাবে নোট ডাউন করবে, এবং নোটটা খুবই ইম্পর্টেন্ট। বেশি নোট করার চেষ্টা করবা এবং নোট করে বারবার চর্চা করবা, পড়াগুলো বারবার রিভিশন দিবা। আচ্ছা, সো ফার্স্ট অফ অল সমানতার ডেফিনিশন কি, কাকে সমানতা বলা, তোমার সমানতা জিনিসটা কি, এটা আমরা আজকে ফার্স্টে জেনে নিব। আমাদেরকে বলা হচ্ছে যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে, কিন্তু ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়, তাদেরকে পরস্পরের সমান বলে, এবং সমান এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে আমার সমানতা। অর্থাৎ আমি কিচ্ছু বুঝি নাই, ডেফিনিশনটা আমি আরেকবার বলি। যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই হতে পারে আবার ভিন্ন হতে পারে, কিন্তু ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে যে পার্থক্য দেখা যায়, তাদেরকে পরস্পরের সমান বলে, এবং সমানুর এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে সমানতা। প্রশ্ন হচ্ছে স্যার আমি কিচ্ছু বুঝি নাই। আচ্ছা, এখন আমাদেরকে কখনো ডেফিনিশন মুখস্থ করা লাগে না, আমরা কি করব, এক্সাম্পল দেখে ডেফিনিশনটা ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখি কি বলা আছে। দেখো, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই। আচ্ছা, ফার্স্ট অফ অল আণবিক সংকেত মানে কি, হোয়াট ইজ আণবিক সংকেত? আণবিক সংকেতকে বলা হয় মলিকিউলার ফর্মুলা। আণবিক সংকেত বলতে কি বোঝায়? আণবিক সংকেত বের করতে গেলে প্রত্যেকটা পরমাণুর যোগফল বের করতে হবে। অর্থাৎ তোমাকে কেউ যদি আস্ক করে এটার আণবিক সংকেত বের করে দেন, তোমাকে কেউ যদি আস্ক করে এটার আণবিক সংকেত বের করে দেন, তাহলে তুমি কি করবা? তুমি প্রত্যেকটা পরমাণুর যোগফল বের করবা। যেমন ধরো এটার পরমাণুর যোগফল বের করো, কার্বন কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা? 6টা। তাহলে C2H6O, এটা হচ্ছে আমার প্রত্যেকটা পরমাণুর যোগফল বের করলাম। সো আমি পাইছি C2H6O। সেম ভাবে এখানে আমি বের করলাম C2H6O। অর্থাৎ যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই। সো একটা পয়েন্ট আমাদের ক্লিয়ার। এরপর বলা হচ্ছে এখানে আবার বলা হচ্ছে ভিন্ন হতে পারে। ভিন্ন বলতে এটা গাঠনিক সংকেত। এখানে আবার বলা হচ্ছে গাঠনিক সংকেত একই বা ভিন্ন। গাঠনিক সংকেত একই বা ভিন্ন বলতে কি বোঝানো হচ্ছে? ফার্স্ট অফ অল গাঠনিক সংকেত মানে কি? গাঠনিক বলতে বোঝাচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচারের ফর্মুলা। দেখো, খেয়াল করে দেখো, এটা হচ্ছে তার গাঠনিক সংকেত, এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। খেয়াল করে দেখো, দুটো যৌগের মধ্যে কিন্তু গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। কেমনে বুঝছি? কার্যকরীমূলক বুঝো, কার্যকরীমূলক এটা কি আমি কিন্তু পড়াইছিলাম। এটা কি? এটা হচ্ছে ইথার, আর এটা কার্যকরীমূলক কি? অ্যালকোহল। অর্থাৎ এখানে কার্যকরীমূলক হচ্ছে অ্যালকোহল, এখানে কার্যকরীমূলক হচ্ছে ইথার। অর্থাৎ দুইটার মধ্যে কার্যকরীমূলক ভিন্ন, তার অর্থাৎ কথার অর্থ হচ্ছে তাদের স্ট্রাকচার ভিন্ন। কার্যকরীমূলক ভিন্ন অর্থাৎ তাদের স্ট্রাকচার ভিন্ন। তাহলে আমি বলতে পারি যে সব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অর্থাৎ তাদের কঙ্কালটা ভিন্ন, অর্থাৎ তাদের রুটটা ভিন্ন, শিকড়টা ভিন্ন। অর্থাৎ এই যে জিনিসটা বুঝতে পারছো, স্ট্রাকচার ভিন্ন, অর্থাৎ স্ট্রাকচার ভিন্ন মানে গাঠনিক সংকেত ভিন্ন। তো এখানে বলা হচ্ছে গাঠনিক সংকেত একই হতে পারে আবার ভিন্ন হতে পারে। যেমন ধরো গাঠনিক সংকেত একই হবে কিন্তু আমাদের স্টেরিও সমানতায়, বাট আমাদের গাঠনিক সমানতায় গাঠনিক সংকেত কি হবে? ভিন্ন হবে। আমি আবার বলছি গাঠনিক সংকেত আমার একই হবে স্টেরিও সমানতাতে, বাট আমার গাঠনিক সমানতাতে আমার গাঠনিক সংকেত কি হবে? ভিন্ন হবে। আচ্ছা, এখন এটা দিয়ে তুমি বুঝতেছো যে এখানে আণবিক সংকেত কি সেম, বাট গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন। ওকে ফাইন। কিন্তু ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে, ত্রিমাত্রিক দিক বিন্যাস বলতে কি বোঝানো হচ্ছে? ত্রিমাত্রিক দিক বিন্যাস বলতে বোঝানো হচ্ছে তাদের অরিয়েন্টেশনটা, অর্থাৎ তাদের বিন্যাসটা। খেয়াল করে দেখো, এটার যে বিন্যাস এটার সেই বিন্যাস নয়, এটার যে কার্যকরীমূলক এটার সেই কার্যকরীমূলক নয়। অর্থাৎ তাদের বিন্যাসের কারণে, অর্থাৎ তাদের অরিয়েন্টেশন, অর্থাৎ তাদের স্পেসের যে কাঠামো, অর্থাৎ এই কাঠামোটার কারণে, এই কাঠামো চেঞ্জ হওয়ার কারণে, অর্থাৎ কার্যকরীমূলকের কাঠামো চেঞ্জ হওয়ার কারণে, অর্থাৎ কার্যকরীমূলকের কাঠামো চেঞ্জ হচ্ছে মানে তাদের অরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে। আর অরিয়েন্টেশনকে বলা হয় বাংলায় ত্রিমাত্রিক দিক বিন্যাস। অর্থাৎ ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে ভৌত ও রাসায়নিক ধর্ম, ভৌত মানে হচ্ছে কি তাদের ইনার স্টেট, ভৌত অর্থাৎ ভৌত অবস্থা, কোনো কিছু যদি বলা হয় তরল নাকি গ্যাস সেটাকে বলা হয় ভৌত অবস্থা। অর্থাৎ ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। খেয়াল করে দেখো, এটার ভৌত অবস্থা হচ্ছে তরল আর এটার ভৌত অবস্থা কি গ্যাসীয়, কিন্তু তাদের কিন্তু আণবিক সংকেত সেম কিন্তু ভৌত অবস্থা ভিন্ন। কেন? কারণ তাদের গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেত ভিন্নতা থাকার কারণে তাদের ভৌত অবস্থা, যেমন আমি যদি বলি ইথার, ইথারের ভৌত অবস্থা কি গ্যাসীয়,
অ্যালকোহলের ভৌত অবস্থা কি তরল, এটা একটা অ্যালকোহল না, ভৌত অবস্থা তরল। এটা একটা ইথার না, ইথারের ভৌত অবস্থা গ্যাসীয়। এটা স্ফুটনাঙ্ক কত 78 ডিগ্রি সেলসিয়াস, এটা স্ফুটনাঙ্ক কত 24 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে বলা হচ্ছে দেখো ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যাবে কেন, কারণ তাদের মধ্যে সমানতা পরিলক্ষিত হচ্ছে। খেয়াল করে দেখো তাদের রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যাবে, অর্থাৎ এটা যে ধরনের বিক্রিয়া দিবে এটা সে ধরনের বিক্রিয়া দিবে না। আবারও বলছি, এটা যে ধরনের বিক্রিয়া দিবে এটা সে ধরনের বিক্রিয়া দিবে না। অর্থাৎ অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করছে, কিন্তু এই সেম যৌগটা যেটা আণবিক সংকেত সেম ছিল বাট এটা হচ্ছে ইথার, সেম যৌগ বলতে সেম আণবিক সংকেত বলা হচ্ছে, অর্থাৎ সেম আণবিক সংকেত বিশিষ্ট সেই যৌগটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে নো রিঅ্যাকশন দিচ্ছে, অর্থাৎ রিঅ্যাকশন দিবে না। অর্থাৎ আমি এখানে বলতে কি বোঝাচ্ছি দেখো, ফার্স্ট অফ অল যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তো গাঠনিক সংকেত ভিন্নতার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, তাদেরকে পরস্পর সমান বলে, এবং সমানুর এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে সমানুতা। অর্থাৎ ইথানল এবং ইথার তারা পরস্পর সমান, ইথানল এবং ইথার তারা পরস্পর সমান। অর্থাৎ সমান হওয়ার জন্য একটা জিনিস ডিফারেন্ট হতে হবে, হয়তো স্ট্রাকচার ডিফারেন্ট, না হলে তাদের আণবিক সংকেত ডিফারেন্ট। আবার এমনও হতে পারে স্ট্রাকচার একই গাঠনিক সংকেত একই কিন্তু সেটা অন্য কিছু ডিফারেন্ট হবে। যেমন ধরো স্টেরিও সমানতার মধ্যে কিন্তু আণবিক সংকেত গাঠনিক সংকেত দুইটাই কিন্তু একই, তো আমরা সেটা নিয়ে আলোচনা করবো না, আমরা পরে আলোচনা করবো, আমরা তখন বিস্তারিত তখন দেখবো। কিন্তু গাঠনিক সমানতা যেটা এখন আমরা পড়বো একটু পরে, সেটা তো আমরা ডেফিনেশন দেখবো, সেটা আমরা একটু ডেফিনেশন দেখবো। তবে এটা নরমালি কি পড়াইছে, এটা হচ্ছে সমানতার ডেফিনেশন। সমানতার ডেফিনেশনটা তোমরা কি করবা, জাস্ট বুঝে বুঝে পড়া, মুখস্থ করার দরকার নেই। যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত একই হতে পারে বা ভিন্ন হতে পারে, কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, তাদেরকে পরস্পরের সমান বলে, এবং সমানের এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে সমানুতা, এবং এক্সাম্পল হচ্ছে এটা। সো আমি মনে করি তোমাদের এই বিষয়গুলা একটু ভালোভাবে জেনে রাখা দরকার। ওকে, আশা করি তোমরা এগুলো মুছে ফেলছো, দেখে ফেলছো, লিখে ফেলছো। সো লেখা শেষ হয়েছে, আশা করি একটু পজ করে সবাই লিখে ফেলো। সব খুব সিম্পল, ভৌত অবস্থা গ্যাসীয়, ভৌত অবস্থা তরল, স্ফুটনাঙ্ক কি 78 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক কি 24 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা এখন লেখা শেষ। সো আমাদের সমানতার ডেফিনিশন শেষ। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমানতার প্রকারভেদ। সমানতাকে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে গাঠনিক সমানতা, একটা হচ্ছে স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা, একটা হচ্ছে স্টেরিও সমানতা। সো আজকে আমরা গাঠনিক সমানতা নিয়ে আলোচনা করব। সো গাঠনিক সমানতা জিনিসটা কি একটু বলি। গাঠনিক সমানতা মানে হচ্ছে গঠনে চেঞ্জ আসবে। কোথায় চেঞ্জ আসবে আমাকে বলো, স্ট্রাকচারে চেঞ্জ আসবে। আমি আবারও বলছি, গাঠনিক সমানতা মানে কি স্ট্রাকচারে চেঞ্জ আসবে। গাঠনিক সমানতা মানে কি স্ট্রাকচারে চেঞ্জ আসবে। ওকে, অর্থাৎ যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গঠন ভিন্ন হওয়ার কারণে, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গঠন ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হয় তাকে বলা হয় গাঠনিক সমানতা। যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, কি বললাম, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আমি আবারও বলছি, আমাকে কেউ যদি আস্ক করে ডেফিনিশন অফ গাঠনিক সমানতা কি হবে, ডেফিনিশন অফ গাঠনিক সমানতা। দেখো ডেফিনেশন কখনো হচ্ছে মুখস্থ করবা না। ডেফিনেশন, আমি আবারও বলছি, আই রিপিট, ডেফিনেশন কখনো মুখস্থ করার চেষ্টা করবা না। ডেফিনেশন সবসময় বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। আমি আবার বলছি, ডেফিনেশন সবসময় বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। স্যার কিভাবে বুঝে বুঝে পড়বো? আচ্ছা, ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, এটা কি বললাম, ডেফিনেশন অফ গাঠনিক সমানতা না? একটা হেডলাইন দাও, এটা কি আমাকে বলো, ডেফিনেশন অফ গাঠনিক সমানতা। সো ডেফিনেশন অফ গাঠনিক সমানতাতে কি বলা হচ্ছে আমাকে বলো, কি বলা হচ্ছে? ডেফিনেশন অফ গাঠনিক সমানতা মানে কি? দেখো, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, আমি আবারও বলছি, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, যেসব জৈব যৌগের, মার্কারটা পড়ে গেছে, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন থাকার কারণে, অর্থাৎ গাঠনিক সংকেত বলতে গঠন, কিন্তু যৌগের গঠন অর্থাৎ গঠন ভিন্ন থাকার কারণে, স্ট্রাকচার ভিন্ন থাকার কারণে, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন থাকার কারণে যে সমানতা পরিলক্ষিত হয়, যে সমানতা
পরিলক্ষিত হয়, যে সমানতা পরিলক্ষিত হয় তাকে বলা হচ্ছে আমার গাঠনিক সমানতা। তাকে বলা হচ্ছে আমার কি? গাঠনিক সমানতা। বুঝা গেছে? যে সমানতা পরিলক্ষিত হয় তাকে বলা হচ্ছে আমার গাঠনিক সমানতা। দেখো যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন থাকার কারণে যে সমানতা পরিলক্ষিত হয় তাকে হচ্ছে বলা হচ্ছে গাঠনিক সমানতা। খুব সিম্পল একটা ডেফিনেশন। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যারা এখনো কিচ্ছু বুঝে না তারা এক্সাম্পল দেখবা। এটা আমি কিন্তু মুছে দিব, এটা তোমরা লিখে রাখো, এই জিনিসটা লিখে রাখো, আমি একটু পরে মুছে দিব। ওকে, এক্সাম্পলটা খেয়াল করে দেখো সবাই, এক্সাম্পলটা কি হতে পারে। ফার্স্ট অফ অল আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরো আমি এখানে বললাম একটা এক্সাম্পল বললাম এ বি সি ডি, এটা একটা যৌগ, এটা একটা কি যৌগ। এই যৌগটা এটা মুছে ফেলছো, এটা সবাই, এটা আমি মুছে দিব বলছিলাম না গাঠনিক সমানতা। আচ্ছা আমি এটা এখন মুছে দিচ্ছি না, কারণ তোমরা অনেকক্ষণ এখন লিখো নাই, আগে ফার্স্টে লিখে ফেলো। সো দেখো এ বি সি ডি লেখা হয়েছে না? আচ্ছা এখন আমি করলাম এটা এ, আমি এখন করলাম বি, আমি এখানে করলাম ডি, আমি এখন করলাম সি, আমি এরকম করলাম। খেয়াল করে দেখো এটা এবং এটা পরস্পর গাঠনিক সমানতা, এটা এবং এটা পরস্পর কি? গাঠনিক সমানতা। এটা এবং এটা পরস্পর কি? গাঠনিক সমানতা অথবা গাঠনিক সমানু। তারা পরস্পর কি? গাঠনিক সমানু। তারা পরস্পর গাঠনিক সমানু কেন? কেন? রিজনটা কি? রিজনটা হচ্ছে খুবই সিম্পল। খেয়াল করে দেখো তারা পরস্পর গাঠনিক সমানু কেন বলা হচ্ছে, তাদেরকে কেন গাঠনিক সমানতা বলা হচ্ছে। দেখো এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, সি এর সাথে ডি এর বন্ড, এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে ডি এর বন্ড, ডি এর সাথে সি এর বন্ড। তাদের কঙ্কালে চেঞ্জ আসছে। একটা যোগের কঙ্কাল চিনো? যোগের কঙ্কালটা কি তোমাকে বলতেছি, একটা যোগের কঙ্কাল কি? একটা যোগের কঙ্কাল হচ্ছে এটা, এ এর সাথে বি এর বন্ড, অর্থাৎ এটা হচ্ছে তার যোগের কঙ্কাল। এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, বাট এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে ডি এর বন্ড, অর্থাৎ বন্ডে চেঞ্জ আসছে। একটা যোগের বন্ড মানে বি ও এন ডি, বন্ডে যদি চেঞ্জ আসে বুঝতে হবে তার যোগের কঙ্কালে চেঞ্জ আসছে। আর কঙ্কাল মানে ওই যোগের গাঠনিক, অর্থাৎ ওই যোগের গঠন। কঙ্কালে যদি চেঞ্জ আসে এবং তাদের আণবিক সংকেত যদি সেম থাকে, যেমন খেয়াল করে দেখো তাদের আণবিক সংকেত কি? এ বি সি ডি, এই তাদের আণবিক সংকেত কি? এ বি সি ডি, অর্থাৎ আণবিক সংকেত কিন্তু সেম কিন্তু গঠন ভিন্ন। গঠন ভিন্ন সেটা কেমনে বুঝলাম আমাকে বলো? কারণ তাদের বন্ডে ভিন্নতা দেখা যাচ্ছে, অর্থাৎ বি এর সাথে এখানে সি এর বন্ড ছিল, বাট এখানে হয়ে গেছে বি এর সাথে ডি এর বন্ড। গঠনে যদি চেঞ্জ আসে এবং তাদের আণবিক সংকেত যদি সেম, তাহলে তারা পরস্পর গাঠনিক সমানু। তারা মনে রাখবা গাঠনিক সমানু কেমনে বুঝবো? যেসব জৈব যৌগের আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ভিন্ন, এবং গাঠনিক সংকেত ভিন্ন থাকার কারণে যে সমানতা পরিলক্ষিত হচ্ছে তাকেই বলা হচ্ছে গাঠনিক সমানু, এবং তাকেই বলা হচ্ছে গাঠনিক সমানতা। এবং তাদেরকে পরস্পরকে বলা হচ্ছে, তাদের পরস্পরকে বলা হচ্ছে গাঠনিক সমানু। অর্থাৎ গাঠনিক সমানু থাকার জন্য আমার কঙ্কালে চেঞ্জ আসবে, অর্থাৎ বন্ডে চেঞ্জ আসবে, কিন্তু আমার আণবিক ওভারঅল আণবিক সংকেত সেম। এটা আণবিক সংকেত বের করে এ বি সি ডি, এ বি সি ডি, বাট বন্ডে চেঞ্জ আসছে। সো এটাকে বলা হচ্ছে আমার কি? গাঠনিক সমানু। সো আশা করি আমি তোমাকে ক্লিয়ার করতে পারলাম। এরপর আসি শিকল, এরপর আসি শিকল। সো গাঠনিক সমানুতাকে 5 ভাগে ভাগ করা হয়, দেখতে পাচ্ছ শিকল দিয়ে স্টার্ট হচ্ছে। এটা লিখে ফেলো সবাই। গাঠনিক সমানুতাকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি? শিকল সমানু, অবস্থান সমানু, কার্যকরীমূলক সমানু, মেটামারিজম সমানু, টটামারিজম সমানু। এগুলো পানিবাদ করে ফেলবো। জাস্ট আইল মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ ইট ক্যান বি, অর্থাৎ যতটুকু সহজ করা যায় ততটুকু আমি সহজ করে পড়াবো। তো সেই ক্ষেত্রে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা এখন শুরু করলাম গাঠনিক সমানতা দিয়ে। প্রথম পড়া যেটা আসবে সেটা হচ্ছে শিকল। প্রথম পড়া যেটা আসবে সেটা হচ্ছে কি? শিকল। সো আমরা শিকল দিয়ে স্টার্ট করব। আমরা কি দিয়ে স্টার্ট করব? শিকল সমানতা দিয়ে। শিকল সমানতা কাকে বলে? শিকল সমানতা কাকে বলে? অর্থাৎ শিকল মানে হচ্ছে চেইন আইসোমারিজম। শিকল সমানতা মানে হচ্ছে চেইন আইসোমারিজম। সো আমরা একটা কাজ করি, আমরা বড় একটা হেডলাইন দিব। এখন বড় একটা হেডলাইন দিব শিকল সমানতা। একটা হেডলাইন দাও, শিকল সমানতা কাকে বলে। শিকল সমানতা কাকে বলে আমি কিভাবে বলবো? দেখো ফার্স্ট অফ অল শিকল সমানতা পারতে হলে আমাকে যে জিনিসটা এখন বুঝতে হবে সেটা হচ্ছে শিকল সমানতা কিন্তু গাঠনিক সমানতা প্রথম প্রকারভেদ। ওকে, গাঠনিক সমানতাকে 5 ভাগে ভাগ করা হয়: শিকল, অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম এবং টটামারিজম। আচ্ছা খেয়াল করে দেখো শিকল সমানতা কাকে বলে? একই আণবিক সংকেত বিশিষ্ট। দেখো এখানে সবগুলো ডেফিনিশন কিন্তু সেম, জাস্ট এটা দিয়ে শুরু হবে। দেখো একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের, আমি যেভাবে বলতেছি ডেফিনিশন কখনো মুখস্থ করবে না। দেখো একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের, একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত বিশিষ্ট, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের,
একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে, কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে, আবার বলছি কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে, কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে যেই সমানতা পরিলক্ষিত হয়, কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে যে যে সমানতা, কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে, কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে যে সমানতা, কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হয়, যে সমানতা পরিলক্ষিত হয় তাকে বলা হচ্ছে শিকল সমানতা, তাকে বলা হচ্ছে শিকল সমানতা, তাকে বলা হচ্ছে শিকল সমানতা, তাকে বলা হচ্ছে শিকল সমানতা। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে তাদেরকে বলা হচ্ছে শিকল সমানতা। আচ্ছা, কোনো কিছু না দেখে, কোনো কিছু না বুঝে একটা কথা সবাই লিখে রাখবা, সেটা হচ্ছে কারা দিবে শিকল সমানতা, কারা দিবে। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিকল সমানতা কারা দিবে। তো শিকল সমানতা কারা দিবে সেটার জন্য মনে রাখবা কার্বনের সংখ্যাটা, এই যে কার্বনের সংখ্যাটা আমার 4 থেকে বেশি বা সমান হতে হবে। কার্বনের সংখ্যাটা অর্থাৎ আমার শিকলে যে কার্বনের সংখ্যাটা থাকবে সেটা 4 থেকে বেশি বা সমান হতে হবে। যেমন এটার প্রমাণ তুমি একটু পরে পাচ্ছ, তবে তার আগে আমরা এক্সাম্পল দেখা স্টার্ট করি। তার আগে আমরা তো সবাই এক্সাম্পল দেখা স্টার্ট করি। এক্সাম্পল দেখা স্টার্ট করতেছি। এক্সাম্পল আমরা ফার্স্ট অফ অল কি দেখবো, এখন এক্সাম্পল দেখবো। সো এক্সাম্পলটা সবাই একটু ভালোভাবে খেয়াল করে দেখবা। সেটা হচ্ছে শিকল সমানতা দেখতে কিরকম, মানে শিকল বের করে দেওয়া। মেইনলি শিকল বলতে বোঝাচ্ছে শিকল বের করে দেওয়া। ধরো এর একটা যৌগ, এটার নামটা কি সবাই জানো, এটা হচ্ছে বিউটেন। কেউ যদি আস্ক করে এটা শিকল সমানতা বের করো, শিকল সমানতা মানে হচ্ছে শিকল বের করে দেওয়া। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে, কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হয় তাকে বলা হচ্ছে শিকল সমানতা। অর্থাৎ জাস্ট শিকল বের করে দিবা। স্যার কিচ্ছু বুঝি নাই। আচ্ছা দেখো, এটা বললাম না CH3, এই জায়গায় উপরে একটা শিকল বের করে দিছো যাকে বলা হচ্ছে আমার শাখা শিকল, এবং এই জায়গায় হাত মেলানোর জন্য CH বসে দিছো। খেয়াল করে দেখো আণবিক সংকেত সেম কিনা বলো তো। স্যার এটার আণবিক সংকেত কত হবে? 3 3 6 এবং 9 এবং কত 10, তাহলে C4H10, C4H10 না? আর এটা কত আমাকে বলো। স্যার এটা কত হবে? C4H10, C4H10 গেল, C4H10 গেল। ওকে, আণবিক সংকেত সেম, বাট গঠনে ভিন্নতা আসছে। খেয়াল করে দেখছো, গঠন কিন্তু একই না, বাট আণবিক সংকেত সেম। অর্থাৎ তারা পরস্পর কিন্তু গাঠনিক সমানু, এটা আমাদের 100% ক্লিয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে গাঠনিক সমানের মধ্যে সেটা কোন ধরনের সমানু? সেটা কি শিকল, সেটা কি অবস্থান, সেটা কি কার্যকরী মূলক, সেটা কি মেটামরিজম, সেটা কি টটামরিজম, কোনটা বুঝবো কেমনে? তো এটা বোঝার জন্য আমাকে দেখতে হবে শিকল বেরিয়ে গেছে, একটা শিকল তো বেরিয়েছে। অর্থাৎ কার্বন শিকলে কার্বন কাঠামো চেঞ্জ হয়েছে, কার্বন কাঠামো চেঞ্জ হয়ে গেছে। কার্বন শিকলে যদি কার্বন কাঠামো যদি চেঞ্জ হয়ে যায় এবং চেঞ্জ হওয়ার পর যে সমানতা পরিলক্ষিত হচ্ছে তাকে বলা হচ্ছে আমার শিকল সমানতা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে স্যার আমি এটা কিচ্ছু বুঝি নাই, আশা করি কিচ্ছু বুঝি নাই এটা। স্যার এটা কি? ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, তুমি যদি মেইন চেনে তোমার যদি কার্বন 3টা থাকে সেটা কি কখনো শিকল দিবে? আমি বলছিলাম কারা দিবে। মেইন চেনে কার্বনের সংখ্যা যদি 4 থেকে কম হয়, 4 এর সমান হলে সেটা 100% দিবে, বাট 4 থেকে কম হলে সেটা কখনো দিবে না। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে আমার মেইন চেনে কার্বন কয়টা? 4টা। সো মেইন চেনে কার্বন কয়টা? 3টা। মেইন চেনে কার্বন 3টা দেওয়ার কারণে এটা শিকল সমানতা দিবে না। কিন্তু আমি যদি 4টা নিই বা আমি যদি 5টা নিই, ধর আমি নিলাম এরকম CH3 CH2 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 এবং এই জায়গায় নিলাম CH3, তাই না? এটার নামটা কি আমাকে বলো? 1 2 3 4 5 সবাই জানো কিন্তু প্যান্টেন। এটার কেউ যদি আস্ক করে স্যার এটার শিকল সমানতা কি হতে পারে, এটার শিকল সমানতা কি হতে পারে, তুমি কি বলবা? তুমি বলবা স্যার C1 2, ফার্স্ট অফ অল আমি CH3 দিলাম, এরপর আমি C, এই জায়গায় আমি দিলাম হচ্ছে কি CH2, এই জায়গায় CH, এই জায়গায় CH3, আর উপরে আমি কি করলাম সুন্দর করে বাস
এটা এবং এটা পরস্পর কি দেখা যাচ্ছে, এটা এবং এটা পরস্পর কি শিকল সমানু, এটা এবং এটা পরস্পর কি শিকল সমানু। খেয়াল করে দেখো আণবিক সংখ্যা কিন্তু সেম। হাইড্রোজেন কয়টা? 3টা 5টা 7টা 9টা 12টা, 3টা 5টা 6টা 9টা 12টা। কার্বন 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। অর্থাৎ আমাদের আণবিক সংকেত সেম বা গঠন ভিন্ন, তারা পরস্পর গাঠনিক সমানতা। প্রশ্ন হচ্ছে তারা পরস্পর কি ধরনের গাঠনিক সমানতা? শিকল সমানতা। কেন? কারণ শিকল সমানতাতে বলা হচ্ছে আণবিক সংকেত সেম থাকবে, বাট কার্বন শিকলে কার্বনের কাঠামো ভিন্ন থাকার কারণে যে সমানতা পরিলক্ষিত হচ্ছে তাকে বলা হচ্ছে শিকল সমানতা। এখন খেয়াল করে দেখো এই সমানতা, এই যে যৌগটা পাচ্ছি এই যৌগটার নাম কি? 2 মিথাইল 1 2 3 4 2 মিথাইল বিউটেন না, 2 মিথাইল বিউটেন। যেমন আমি যদি বলি 2 মিথাইল আনসার কি হবে? বিউটেন। আর এটা কি আমাকে বলো স্যার? এটা হচ্ছে কি? প্যান্টেন। কেন? কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। প্যান্টেন। পরীক্ষা যদি এমসিকিউতে যদি প্রশ্ন আসে, আবারও বলতেছি পরীক্ষায় যদি এমসিকিউতে প্রশ্ন আসে, প্যান্টেন এবং 2 মিথাইল বিউটেন পরস্পর কি সমানু? তুমি বলবা শিকল সমানু। কেন? কারণ সেখানে শিকল বেরিয়ে গেছে, সেখানে কি হয়েছে? শিকল বেরিয়ে গেছে, তো কার্বন কাঠামো চেঞ্জ হয়েছে। আচ্ছা প্রশ্ন হচ্ছে 2 মিথাইল বিউটেন কি আবার চেইন সমানু অর্থাৎ শিকল সমানু দিবে? অবশ্যই দিবে। কেমনে ভাইয়া? কারণ আমি বলছিলাম শর্ত কি আমাদের কার্বনের সংখ্যা কি হতে হবে? 4 থেকে বেশি অথবা সমান হতে হবে। যদি 4 এর সমান হয় তাহলে সেটা অবশ্যই আবার দিবে। খেয়াল করে দেখো 1 2 3 4 আবার দিচ্ছে। খেয়াল করে দেখো CH3, এরপর দেখো CH2, এরপর দেখো CH, এরপর দেখো CH3, উপরে দেখো CH3। খেয়াল করে দেখো আবার দেখো। এখন এটা কি স্যার শিকল সমানতা কি দিবে? এটা কি স্যার শিকল সমানতা দিবে? অবশ্যই শিকল সমানতা দিবে। কেন? কারণ এখনো আমার মেইন চেন মানে প্রধান শিকলে এখন আমার কার্বন সংখ্যা কয়টা আছে? 4টা আছে। সো আমি কি করব? আমি এই জায়গায় একটা কি কাজ করলাম? আমি এই জায়গায় একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমি এই জায়গায় CH3 দিলাম সুন্দর করে, আর আমি উপরে একটা CH3 বসালাম, আর আমি এই জায়গায় আরেকটা CH3 বসালাম। তাহলে এটা কি আমার শিকল সমানতা হইছে না? কেন? দেখো কারণ আমার এখানে টোটাল কার্বন কয়টা? টোটাল কার্বন হচ্ছে 5টা, 1 2 3 4 5। আমার টোটাল হাইড্রোজেন কয়টা? 3টা 5টা 6টা 9টা 12টা, C5H12। এরপর আমার এখানে টোটাল কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। আবার আমার হাইড্রোজেন কয়টা? 12টা, 3টা 6টা 9টা 12টা। অর্থাৎ আমার আণবিক সংকেত সেম বাট আমার গঠন ভিন্ন, যার কারণে এটা আমার গাঠনিক সমানতা। কিন্তু গঠন ভিন্ন হওয়ার কারণে এটা কি ধরনের সমানতা দেখা যাচ্ছে? শিকল অবস্থান নাকি কি শিকল? কেন? কারণ আমার মেইন চেনে কার্বন কাঠামো চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ কার্বন সংখ্যা যদি হ্রাস পায় মেইন চেনে, সহজ কথা, মেইন চেনে শিকল সমানতা কেমনে বুঝবো? নোট ডাউন করে রাখো। শিকল সমানতা বোঝার উপায় হচ্ছে মেইন চেনে কার্বন সংখ্যা কমে গেলে, সহজ কথা, মেইন চেনে কার্বন সংখ্যা 1 2 3 4 1 2 3 কমে গেছে না? শিকল সমানতা 1 2 3 4 5 কমে গেছে না? 1 2 3 4 শিকল সমানতা। সো আশা করি শিকল সমানতা ডান এন্ড ডাস্টেড। কারা বুঝছো কমেন্টে জানাও, কারা বুঝছো প্লিজ কমেন্টে জানাও, আর একটু রেসপন্স করো, কারণ এইভাবে হচ্ছে মন মরা হয়ে পড়াশোনা করলে ভালো লাগে না, একটু এনার্জেটিক হও। আশা করি ক্লিয়ার শেষ। এখন আমরা চলে যাব অবস্থান সমানতাতে। অবস্থান সমানতা কাকে বলে? ডেফিনিশন কিন্তু সেম, ডেফিনিশন কিন্তু আবার সেম হবে। স্যার আবার সেম বলতে কি রকম? ফার্স্টে অবস্থান সমানতার একটা হেডলাইন দাও। অবস্থান সমানতার একটা হেডলাইন দাও। স্যার অবস্থান সমানতার হেডলাইন কিভাবে দিব? এভাবে দিবেন অবস্থান সমানতার হেডলাইন। অবস্থান সমানতার ডেফিনিশন কেউ যদি আমাকে আস্ক করে, ভাইয়া ডেফিনিশন কেউ যদি আমাকে আস্ক করে, আমি কি বলবো? আমি বলবো একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে। কারণ অবস্থান সমানু মানে হচ্ছে কিছু পজিশন চেঞ্জ হবে। অবস্থান মানে কি? পজিশন। সমানু মানে কি? চেঞ্জ। আজ থেকে একটা কথা মাথায় রাখো, সমানু বলতে বোঝানো হচ্ছে চেঞ্জ, পরিবর্তন। প্রশ্ন হচ্ছে অবস্থান সমানুতাতে কার পরিবর্তন হবে? কারণ এখানে অবস্থানের পরিবর্তন আমি বুঝতে পারছি, বাট কার অবস্থানের পরিবর্তন হবে? অবস্থানের পরিবর্তন হবে আমার কার্যকরী মূলকের। সো আমি ডেফিনিশনে কি লিখবো? সবসময় সেম ডেফিনিশন লিখতে হবে। অর্থাৎ ডেফিনিশনের প্রথম অংশ সবসময় সেম, একই আণবিক সংকেত বিশিষ্ট, একই আণবিক সংকেত বিশিষ্ট, একই আণবিক সংকেত বিশিষ্ট, একই আণবিক সংকেত বিশিষ্ট। আমি আবার বলছি, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের। কখনো ডেফিনিশন মুখস্থ করবা না, ফর গড সেক। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে, কার্বন শিকলে কার্যকরী মূলকের
কার্বন শিকলে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে, এক্সকিউজ মি, কার্বন শিকলে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে, অবস্থানের পার্থক্যের কারণে যে সমানতা পরিলক্ষিত হয়। খুবই সিম্পল। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় তাকে বলা হচ্ছে আমার শিকল সমানতা। তাকে বলা হচ্ছে আমার কি? শিকল সমানতা। তাকে বলা হচ্ছে আমার অবস্থান সমানতা। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে তাকেই বলা হচ্ছে আমার অবস্থান সমানতা। এখন প্রশ্ন হচ্ছে অবস্থান সমানতা কারা দিবে? অবস্থান সমানতা কারা দিবে? কারণ আমরা কারা দিবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা আমরা ভালোভাবে দেখবো। কারা দিবে, দেখো অবস্থান সমানতা কারা দিবে। ফার্স্ট অফ অল অবস্থান সমানতা দেওয়ার জন্য কারা কারা দিবে সেটা খেয়াল করে দেখো। অবস্থান সমানতা আমার OH, আমার অ্যালকেন, আমার অ্যালডিহাইড এবং আমার COOH বাদে বাকি সবাই দিবে। এটা হচ্ছে আমি তোমাকে বেসিক কথাবার্তা বললাম, ঠিক আছে? ওকে, অ্যালকেন, অ্যালডিহাইড এবং COOH বাদে বাকি সবাই অবস্থান সমানতা দিবে। স্যার কিচ্ছু বুঝে নেই। ফার্স্ট অফ অল একটা এক্সাম্পল দেখি, অনেকগুলো এক্সাম্পল দেখবো আমরা। ধরো সবচেয়ে প্রাইমারি এক্সাম্পলটা কি? কার্যকরী মূলক। ধরো আমি বললাম এই জায়গায় CH3 CH2 CH ডাবল বন্ড CH2, তাই না? খেয়াল করে দেখো এখানে আমি এরকম একটা চিহ্ন দিলাম এবং আমি এই জায়গায় দিলাম এরকম করে CH3 CH ডাবল বন্ড CH3। এই দুইটার মধ্যে তুমি কি পরিবর্তন দেখতে পাচ্ছ? আণবিক সংকেত সেম কিনা আমাকে বলো। C4H8 দেখছো, 1 2 3 4 3 5 6 8 C4H আণবিক সংকেত সেম। তো আমি উপরে কি বলছিলাম? আণবিক সংকেত সেম থাকবে কিন্তু কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য হবে। কার্যকরী মূলকের অবস্থান বলতে এখানে কার্যকরী মূলক কোনটা? যারা আমার লেকচার আগেরগুলো দেখে এসেছো আর যারা আজকে নতুন দেখতেছো তারা অবশ্যই বুঝবে না এখানে কার্যকরী মূলক কোনটা। কার্যকরী মূলক তো ডাবল বন্ড এখানে কয় নম্বরে আছে? 1 নম্বরে আছে। এখানে কয় নম্বরে আছে? 2 নম্বরে আছে। ডাবল বন্ড এখানে কয় নম্বরে আছে? 1 নম্বরে আছে। ডাবল বন্ড এখানে কয় নম্বরে আছে? 2 নম্বরে আছে। সো ডাবল বন্ডের অবস্থান, ডাবল বন্ড জিনিসটা কি? কার্যকরী মূলক। তো কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়েছে, 1 থেকে 2 এ গেছে, কিন্তু তাদের আণবিক সংকেত সেম, কিন্তু কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় তাকে বলা হচ্ছে অবস্থান সমানতা। আবার দেখো আর এক্সাম্পল দেখো, আমি আর এক্সাম্পল দেখাচ্ছি। CH3 CH2 এবং CH2OH, যেমন খেয়াল করে দেখো এটার কি ধরনের সমানতা আমি দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে OH টা কয় নাম্বার আছে? 1 নাম্বার কার্বন আছে। এখন যদি আমি এভাবে বলি OH টা কয় নাম্বার কার্বনে থাকতে পারে? CH3, আর এই জায়গায় আছে কি? OH। এই জায়গায় কি আছে? OH। তাহলে খেয়াল করে দেখো OH টা আছে 1 নম্বরে, এখন এটা চলে গেছে 2 নাম্বার কার্বনে। অর্থাৎ আমার কার্যকরী মূলক যদি চেঞ্জ হয়, অর্থাৎ অবস্থান যদি চেঞ্জ হয়, তাহলে আমি বলতে পারি তাদের মধ্যে অবস্থান সমানতা দেখা যাচ্ছে। এটার নামটা কি? বিউটিন 1। এটার নামটা কি? বিউটিন 1। এটার নামটা কি? বিউটিন 2। এটার নামটা কি? প্রপানল 1। এটার নামটা কি? প্রপানল 1। এটার নামটা কি? প্রপানল 2। খেয়াল করে দেখো আণবিক সংকেত কিন্তু সেম। 3 3 6 3 3 কত? 3 3 কত? 6 7 8। আর এখানে কার্বন কয়টা? 4টা। দেখো 3 3 3 5 7 8। দেখছো 8টা কার্বন, 8টা হাইড্রোজেন, কার্বন কয়টা? 3টা, কার্বন 3টা, এবং অক্সিজেন কয়টা? 1টা। সো আমার মনে হয় তোমার কাছে ক্লিয়ার হলো। এরপর আমরা আর এক্সাম্পল দেখি। ধরো আমি আর এক্সাম্পল দেখাচ্ছি এরকম। কি ধরনের এক্সাম্পল দেখাতে পারি আরো? আমি হচ্ছে আরেকটা দেখাতে পারি, সেটা হচ্ছে খুবই সিম্পল। দেখো আমি বললাম CH3, আমি বললাম CH2, আমি বললাম এটা কি আমাকে বলো? সবাই বলবে এটার নাম হচ্ছে বিউটাইন। এটা বলবা কি? স্যার বিউটাইন। সো বিউটাইন তাদের মধ্যে কি পরস্পর কি সম্পর্ক দেখাতে পারে সেটা কেমনে বুঝবো? এটা খুবই সিম্পল। দেখো এটা 1 নম্বরে আছে না, আমি কি করলাম? এটাকে 2 নম্বরে নিয়ে আনলাম। তুমি দেখো আণবিক সংকেত কিন্তু সেম মিলে যাবে। তুমি দেখো খেয়াল করে দেখো এটার আণবিক সংকেত কি আমাকে বলো? কার্বন এখানে কয়টা? 4টা। হাইড্রোজেন এখানে কয়টা? 6টা।
সো এটা হচ্ছে তার আণবিক সংকেত। সেম ভাবে এটা দেখো, এখানে তার কার্বন কয়টা? 4টা, হাইড্রোজেন কয়টা? 6টা। তো তার আণবিক সংকেত কিন্তু সেম, আণবিক সংকেত সেম, কিন্তু আমার ট্রিপল বন্ডটা কয় নম্বরে ছিল? 1 নম্বরে, এখন এটা চলে আসছে কয় নম্বরে? 2 নম্বরে। সেক্ষেত্রে আমি বলতে পারি তাদের মধ্যে অবস্থান সমানতা দেখা যাচ্ছে। সো আশা করি তোমাদের অবস্থান সমানতা পুরোপুরি ক্লিয়ার। যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার কমেন্টে লিখে দাও পুরোপুরি আমার অবস্থান সমানতা ক্লিয়ার হচ্ছে। অত অবস্থান সমান মানে অবস্থান চেঞ্জ হবে কার? আমার কার্যকরী মূলকের। প্রশ্ন হচ্ছে এরা কেন দিচ্ছে না? অ্যালকেন, অ্যালডিহাইড, COOH কেন দিচ্ছে না? সেটা ব্যাখ্যা এখন আমরা দেখব। আমরা সেটার ব্যাখ্যা এখন দেখব। প্রশ্ন হচ্ছে কেন আমার COOH এবং CHO দিচ্ছে না? আমার COOH এবং CHO দিচ্ছে না, সেটা ব্যাখ্যা আমরা এখন দেখব। খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে CHO কখনো অবস্থান সম্মত দিবে না। কেন? খেয়াল করে দেখো, CH3, CH2, CHO। কেউ যদি বলো ভাই এটা কয় নাম্বারে আছে? 1 নাম্বারে আছে। সো 1 নাম্বার থেকে যদি 2 নাম্বারে এনে দেয় তাহলে অবস্থান সম্মত হয়ে যাচ্ছে। ওকে, ফাইন করো। আপনি কি বলছেন? আপনি বলছেন স্যার 1 নাম্বার থেকে 2 নাম্বার এনে দেন। ওকে, এনে দিচ্ছি। এটার কি স্ট্রাকচারগত কোনো ত্রুটি আছে? মানে এটা কি স্ট্রাকচার ঠিক আছে? কার্বনে 4টা হাত ফিল আপ হয়েছে? স্যার বুঝি নাই। আচ্ছা দেখেন ভাইয়া, হাইড্রোজেন কয়টা ছিল? 2টা। ফার্স্ট অফ অল কার্বনে 4টা হাত ফিল আপ হয়নি। এটাকে আপনি ভেঙে দেখান, CHOটাকে ভেঙলে কি আসে? স্যার আমি কিচ্ছু বুঝতেছি না। আপনি বুঝবেন ভাইয়া, আপনি CHটাকে ভেঙে দেখান। এটা এইভাবে লিখবেন? আচ্ছা এইভাবে লিখলেন না, CHOটাকে এইভাবে লিখছেন। আচ্ছা খেয়াল করে দেখেন, এটা কি লিখলেন? CHO। এটা কি লিখলেন? CHO। আচ্ছা এখানে আপনি লিখলেন হচ্ছে কি? CHO লিখলেন না, মানে অর্থাৎ CH3, CH2। এই জায়গায় কি লিখলেন? আচ্ছা সরি, Hটা এখানে হবে, এক্সট্রিমলি সরি। আর এই জায়গায় কি হচ্ছে? এটা কি লিখলেন আমাকে বলেন? CHO লিখলেন। অর্থাৎ অক্সিজেনের সাথে কি ডাবল বন্ড আছে আর হাইড্রোজেনের সাথে কি আছে? এটা আসলে এটা লেখা এভাবে না, CHOটা মানে কি এভাবে না? দেখো এভাবে লিখি না আমরা। এখন ঠিক আছে না? হাত কয়টা? 4টা হাত ফিল আপ হয়েছে। অর্থাৎ 1 2 3 4, 1 2 3 4। খেয়াল করে দেখো, 1 2 3 4 5। আমি এটাই বোঝাতে যাচ্ছি। যারা এখনো কিচ্ছু বুঝে নাই, আমি আরেকবার দেখাচ্ছি। স্যার এটা মাথা ঘুরে গেছে। আচ্ছা আরেকবার দেখো, আমি জিনিসটা আবার এক্সপ্লেইন করতেছি। ফার্স্ট অফ অল কি ছিল? CH3 কেন দিচ্ছে না সেটা রিজনটা দেখো। CH3, CHOটাকে আমি এভাবে লিখতে পারি না? আচ্ছা দেখো, আমি এটা ভেঙে লিখতেছি। CHOটাকে আমরা এভাবে লিখতে পারি? CHOটাকে ভেঙে লিখলে এভাবে লিখে, কার্বন 4টা হাত ফিল আপ হয়েছে। ওকে ফাইন। এখন আমি কি করলাম? এই জায়গায় বললাম স্যার একটা কাজ করেন, CHOটাকে এই পাশে এনে দেন। তো CHOটাকে এই পাশে আনলে এরকম হয় না? হাইড্রোজেন নিচে, আর এই জায়গায় কি C, আর হাইড্রোজেন কয়টা? 2টা। এটা কি স্ট্রাকচারগত কোনো সমস্যা আছে? আছে তো ভাইয়া। আপনি দেখেন এই কার্বনের 5টা হাত ফিল আপ হয়ে গেছে, 1 2 3 4 5। কেমনে পসিবল? একটা কার্বনের 5টা হাত ফিল আপ করা কখনো পসিবল না। আবার দেখেন এই কার্বনের মাত্র 3টা হাত ফিল আপ হয়েছে, বাকি হাত কই? সেক্ষেত্রে এটা স্ট্রাকচার ঠিক নাই। সো এটা কখনো এটা আমার কি পজিশন আইসোমারিজম, অর্থাৎ অবস্থান সমানতা কখনো দিবে না। অবস্থান সমানতা কখনো দিবে না। আশা করি বোঝা গেছে। এরপর সেম দেখো, CH3, CH2। এরপর আমি বললাম COOH। এটা কি কখনো অবস্থান সমানতা দিতে পারে? তুমি বললো স্যার COOHটাকে কি করে দেন? এই পাশে এনে দেন, আর এই জায়গায় CH2। সেম ভাবে দেখো, আবার হাত মিলবে না। যেমন ধর আমরা COOHটাকে ভেঙে কিভাবে লিখি আমাকে বলো? ডাবল বন্ড লিখি এই জায়গায়, আর এই জায়গায় OH লিখি। হাত 4টা হাত ফিল আপ হয়েছে, 1 2 3 4। আর অক্সিজেনের হাত কয়টা? 2টা হাত। অক্সিজেনের 2টা হাত ফিল আপ হয়েছে, দেখছো? সেম ভাবে এটাকে এইভাবে লিখো। কার্বনের 4টা হাত না, এখানে 5টা হাত হয়ে যাবে। স্যার কেমনে? বুঝিনি। আচ্ছা ভাইয়া স্যার কিচ্ছু বুঝতেছি না। দেখো আবার দেখো, এখন বোঝা গেছে? 1 2, এরপরে কি? OH। আর এই জায়গায় কি? সো 1 2 3, 1 2 3 4 5, 5টা হাত ফিল আপ হয়ে গেছে। আর এখানে ফিল আপ হয়েছে কয়টা? দেখো 1 2 3, 3টা। সো এটা স্ট্রাকচারগত সমস্যা হচ্ছে, সেজন্য আমি তোমাকে প্রমাণ করে দেখাইছি COOH এবং CHO কখনো দিবে না। এখন প্রশ্ন হচ্ছে অ্যালকেন কেন দিচ্ছে না? আরে ভাই অ্যালকেন কেমনে দিবে? অ্যালকেন তো সব জায়গায় সিঙ্গেল বন্ড আছে। আপনি যদি বলেন স্যার এটা কি পজিশন আইসোমারিজম দিবে? কেমনে দিবে আপনি আমাকে একটু বলেন। সব জায়গায় তো অ্যালকেন আছে, সব জায়গায় সিঙ্গেল বন্ড আছে। সো অ্যালকেনে কখনো দিচ্ছে না। সো আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম। সো কারা দিবে সেটা বললে অ্যালকেন, CHO এবং COOH বাদে সবাই দিবে। সো আমি আশা করি তোমাকে অবস্থান সমানতা ক্লিয়ার করাতে পারলাম। ওকে, এখন আমরা আসি কার্যকরী মূলক সমানতা। এখন আমরা পড়ব
কার্যকরীমূলক সমানতা। এখন আমরা পড়ব কার্যকরীমূলক সমানতা। সো কার্যকরীমূলক সমানতা আমরা কাজ করব, আমরা কিন্তু প্রথম লাইনটা কিন্তু সেম থাকবে, প্রথম লাইনটা কিন্তু সবসময় কি থাকবে, সেম থাকবে। সো এটা আমরা মুছে দিচ্ছি না, আমরা এখানে মুছে দিব না, প্রথম লাইনটা যদি সেম আছে আমরা মুছে দিব না। সো আমরা কি করলাম, এখানে আমি কি লিখলাম, কার্যকরীমূলক সমানতা লিখলাম, কার্যকরীমূলক সমানতা। আমি এখানে কি লিখলাম আমাকে বলো, আমি এখানে লিখলাম কার্যকরীমূলক সমানতা। আবার বলতেছি, আমি এখানে কি লিখবো, কার্যকরীমূলক সমানতা লিখবো। তো কার্যকরীমূলক সমানতা জিনিসটা কি, ফার্স্ট অফ অল একটু বোঝার চেষ্টা করি। একই আণবিক সংখ্যা বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরীমূলকের পার্থক্যের কারণে, এই জায়গায় ডিরেক্ট কার্যকরীমূলক চেঞ্জ হয়ে যাবে, কার্যকরীমূলকের পার্থক্যের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় তাকেই বলা হচ্ছে কার্যকরীমূলক সমানতা, তাকে বলা হচ্ছে আমার কি, কার্যকরী। একই আণবিক সংখ্যা বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরীমূলকের পার্থক্যের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় তাকে বলা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। প্রশ্ন হচ্ছে কারা দিবে, কারা দিবে। মনে রাখবা, কারা দিবে সেটার আনসার যদি পেতে চাও এই জিনিসটা লিখে ফেলো, ও এস থাকলে সেটা হয়ে যাবে ইথার, সিএইচও থাকলে সেটা হয়ে যাবে কিটো, সিএইচও থাকলে সেটা কি হয়ে যাবে, কিটো। এরপরে সি ডাবল এইচ থাকলে সেটা হয়ে যাবে অ্যাস্টার, অর্থাৎ সেটা হয়ে যাবে সি ডাবল আর। অ্যাস্টারের নামকরণ কিন্তু আমি পড়াইছিলাম, সি ডাবল আর লিখে ফেলো। কার্যকরীমূলকের সমানতা হচ্ছে এটাই, অর্থাৎ এটা থাকলে এটা হবে। স্যার কিচ্ছু বুঝে নেই। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, CH3 CH2 OH, তাই না? এখানে কার্যকরীমূলক কোনটা আছে, OH। আমি একটু আগে বলছিলাম কার্যকরীমূলক যদি OH থাকলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ইথার। অর্থাৎ OH থাকলে মাঝখানে একটা ইথার বসে দাও আর এই পাশে হাতগুলো মিলে দাও। এটা এবং এটা তারা পরস্পর কি কার্যকরীমূলক সমানক। কেন? কারণ এখানে কার্যকরীমূলক চেঞ্জ হয়ে গেছে, অবস্থান না, ডাইরেক্ট কার্যকরীমূলক। OH ছিল সেটা ইথার হয়ে গেছে। সেম ভাবে আরেকটা দেখো, CH3, এই জায়গায় দেখাচ্ছি CH3 CH2 CHO, তাই না? সো খেয়াল করে দেখো, এটা কি আমাকে বলো, প্রপানন। এটা কি হয়ে গেছে আমাকে বলো, স্যার এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমি যদি বলি CH3 অ্যালডিহাইড থাকলে কি বলছিলাম, কিটো করে দাও আর হাতগুলো মিলাই দাও। আণবিক সঙ্গে সেম দেখো, কার্বন 3টা, হাইড্রোজেন 6টা, হাইড্রোজেন 6টা আর অক্সিজেন 1টা, অক্সিজেন 1টা। সো এটার নাম কি, প্রপানেল। এটার নাম কি, প্রপানন। এটার নাম কি, প্রপানেল। এটার নাম কি, প্রপানন। প্রপানেল এবং প্রপানন তারা পরস্পর কি, তারা পরস্পর ফাংশনাল আইসোমারিজম। FI মানে কি, ফাংশনাল, অর্থাৎ কার্যকরীমূলক সমানতা। এবং এটা কি, এটার নাম কি আমাকে বলো, ইথার নাম হচ্ছে ইথানল না, কারণ কার্বন হচ্ছে 2টা। এটার নাম কি, এটা মিথক্সি মিথেন, নামকরণ পড়াইছিলাম কিন্তু, মিথক্সি মিথেন। সো মিথক্সি মিথেন এবং হচ্ছে ইথানল তারা পরস্পর কি, ফাংশনাল আইসোমারিজম। তারা পরস্পর কি, ফাংশনাল আইসোমারিজম। সো আশা করি আমি তোমাকে ক্লিয়ার করতে পারলাম। ঠিক সেম ভাবে সি ডাবল এসটা দেখো, আমি একটা ইথানয়িক অ্যাসিড নিলাম। সো এটা নিলে এটা একটা ইথানয়িক অ্যাসিড, অর্থাৎ এটা কি, একটা জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডটা কি হয়ে যাবে, ফাংশনাল আইসোমারিজম হবে। স্যার কেমনে একটু দেখান তো। খুবই সিম্পল, দেখো HC, আমি কি বললাম, সি ডাবল আর হয়ে যাবে, অর্থাৎ অ্যাস্টার হয়ে যাবে। HCOO আর বলতে আমি বুঝাচ্ছি CH3। দেখো আণবিক সংকেত সেম কিনা দেখো, অ্যাস্টার আসছে, অ্যাস্টারের সংকেত কি, এটা না, সি ডাবল আর না, সি ডাবল আর হচ্ছে অ্যাস্টারের সংকেত। দেখো সি ডাবল আর, দেখছো এই হাইফেনটা নিচে কে, হাইড্রোজেন। এটা সি ডাবল আর না, এটা কি আর না, আর মানে অ্যালকাইল মূলক না, আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক। খেয়াল করে দেখো, এখানে কার্বন কয়টা, 2টা, এখানে হাইড্রোজেন কয়টা, 4টা, অক্সিজেন কয়টা, 2টা। সো এটা এবং এটা পরস্পর কি, এটার নাম কি হতে পারে আমাকে বলো,
এটার নাম কি হতে পারে? এটার নাম আমি তোমাকে অ্যাসিডের নামকরণ কিন্তু পড়েছিলাম। এটার নাম হবে, ফার্স্ট অফ অল তুমি এটা কি বলছো আমাকে বলো, মিথাইল না? নামকরণ করতে গেলে এটার নাম হচ্ছে মিথাইল। ফার্স্টে সি ডাবল আর এর মানে সি ডাবল আর এর আর এর নামকরণটা আগে লিখতে হবে। সো মিথাইল। এরপর এখানে কার্বন কয়টা? একটা। সো নাম হবে মিথাইল মিথানয়েড। কার্বন একটা না মেইন চেনে, সো হবে মিথ আর লাস্টে অ্যানয়েড যোগ করে দাও। সো মিথাইল মিথানয়েড। মিথাইল কি হবে? মিথানয়েড হবে। মিথাইল কি হবে? মিথানয়েড হবে। ওকে, এবং এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মিথাইল ফরম্যাট বলা হয়। মিথাইল মিথানয়েড বলতে পারো, অথবা মিথাইল ফরম্যাট বলতে পারো। মিথাইল ফরম্যাট, মিথাইল ফরম্যাট, মিথাইল ফরম্যাট। ওকে, স্পেলিং ভুল হতে পারে, ফরম্যাট, তবে সমস্যা নেই, মিথাইল ফরম্যাট। আশা করি আমি মনে হয় কার্যকরীমূলক সমানতা তোমাকে অনেক ধারণা দিতে পারছি। যে কোনো কার্যকরীমূলক সমানতা তোমাকে যদি বলে, ধরো আমাকে বলছে, আমি আরেকটা এক্সাম্পল দিলাম, আমাকে বলছে CH3 CH2 CH2 CHO, আমাকে বলছে এটার কি দেখান? একটা ফাংশনাল আইসোমারিজম দেখান। এটার একটা কি দেখান? ফাংশনাল আইসোমারিজম দেখান। সো ফাংশনাল আইসোমারিজম কেমনে দেখাবো? CHO আছে না, আমাকে বলছে CHO থাকলে কি হয়ে যাবে? মাঝখানে একটা কিটো বসায় দাও। স্যার আমি এখন হাত কেমনে বলাবো? কিটো বসানোর পর এখানে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা। আরো কার্বন কয়টা বাকি আছে? তিনটা কার্বন, একটা, দুইটা, তিনটা। একটা কাজ করো, এই জায়গায় একটা দাও, এই জায়গায় দুইটা দাও, তিনটা হয়ে গেছে। একটা কার্বনের এখানে হাত ফিল আপ করার জন্য অলরেডি একটা হাত ফিল আপ হয়েছে, আর বাকি কয়টা হাত ফিল আপ করতে হবে? এখানে কার্বন C2 মানে বুঝো, দেখো যেখানে C থাকবে সেখানে শুধু একটা C থাকলে হাইড্রোজেন তিনটা বসাই দিবা, আর C2 থাকলে কয়টা হাইড্রোজেন বসাতে হবে? পাঁচটা। কেন? C2 থাকলে সেটা অ্যালকাইল মূলক হবে, কারণ C2H5টাকে তুমি ভেঙে লিখো CH2 CH3, এটা না? সো এটা না লিখে C2H5 লিখে দিছি, as simple as that। স্যার আপনি কিভাবে লিখলেন? স্যার আমি বুঝতেছি না, স্যার আমার ব্রেন অনেক দুর্বল, স্যার আমি বুঝতেছি না। খেয়াল করে দেখো, আপনি অ্যালডিহাইড থাকলে বলছিলাম কি করে দিব? কিটো করে দিব, কারণ আমাকে বলছে অ্যালডিহাইড থাকলে কিটো করে দাও। যদি বলা হয় কার্যকরীমূলক সমানতা বের করো, ওকে ফাইন। কার্বন কয়টা বাকি আছে? আরো তিনটা। সো একটা কার্বন এখানে দিলাম, কারণ তিনটা আছে মানে ডিস্ট্রিবিউট করে দাও। একটা ওকে একটা দাও, ওকে দুইটা দাও। মনে রাখবা, একটা সিঙ্গেল C থাকলে সেখানে বসাবা H3, আর দুটো থাকলে সেখানে বসাবা H5। যদি তিনটা থাকতো, ধর আমি তোমাকে আরেকটা एग्जांपल দিলাম, অনেক বড় একটা एग्जांपल দিচ্ছি, CH3 CH2 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 CHO। আমাকে বলা হচ্ছে ফাংশনাল আইসোমারিজম। এখন আমি কিভাবে করব? এখানে কার্বন কয়টা? অ্যালডিহাইড থাকলে কি বলছিলাম? কিটো করে দাও। এখানে কার্বন কয়টা আমাকে বলো? 1 2 3 4 5। সো পাঁচটা থাকলে এখানে তুমি দুটো দাও, আর এখানে তুমি তিনটা দাও। 3 5 6, 1 2 3 4 5 6, ছয়টা হয়েছে, দুইটা তিনটা ছয়টা হয়ে গেছে। C2 থাকলে সেখানে তুমি বসাবা H5, কারণ এটাকে ভেঙে লিখলে CH3 CH2 হয়ে যায়, আর C3 থাকলে সেখানে লিখবা H7, কারণ অ্যালকাইল মূলক লিখছে, এটা অ্যালকাইল মূলক। এবং তারা পরস্পর কি? এটা এবং এটা পরস্পর কি? আমার কার্যকরীমূলক সমানতা। কারণ খেয়াল করে দেখো, আমার কিন্তু কার্বন কিন্তু সেম। C3 মানে কি? 1 2 3, C3 মানে সরি কার্বন C3 এবং 4 এবং 6, 1 2 3 4 5 6, ছয়টা কার্বন হয়েছে। হাইড্রোজেন কয়টা? 7টা। 2 3 5 7 9 10, 10টা হয়েছে এখানে দেখো তো। 7 সরি 10টা না, এখানে দেখো 3 5 7 9 11 12, 12টা। 5 7 12টা পারফেক্টলি হয়েছে। তুমি যদি বলো স্যার এটা নামকরণ কিভাবে করবো? নামকরণ করো। এটা নামকরণ করতে গেলে এটা কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে না? এবং এটা কার্বন কয়টা? 3 4 5, 3 4 সরি 6, 6 এর জন্য কি হবে? হেক্সানন 3 হবে, হেক্সানন 3 হবে। তুমি যদি বলো স্যার এটা একটু বেঙ্গে লিখেন, ওকে বেঙ্গে লিখতেছি, CH3 CH2 CO CH2 CH2 1 2 CH3, কার্বন 6 রয়েছে, 1 2 3 4 5 6। এটার নামটা কি আমাকে বলো? নামকরণ করতে থেকে শুরু হবে 1, যে কোনো একদিক থেকে নাম্বারিং করতে পারো, কারণ CO মূলকের অবস্থান দুই দিক থেকে সমান হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি হেক্সানন 3, হেক্সানন 3। সো আশা করি তোমার সবকিছু ক্লিয়ার হচ্ছে। সো আমার মনে হয় কার্যকরীমূলক সমানতা ক্লিয়ার। ওকে, তাহলে কার্যকরীমূলক সমানতা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা কিছু প্র্যাকটিস করব। এখন আমরা হচ্ছে বাকি সমানতা আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট লেকচারে পড়বো, ম্যাডামারিজম এবং টডামারিজম। আজকে আমরা কিছু জিনিস একটু দেখি ভালোভাবে। সো আমার মনে হয় এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো আমার লেখা শেষ, আশা করি তোমাদেরও লেখা শেষ। ওকে, এখন আমরা আসি কিছু প্র্যাকটিসে, অর্থাৎ আমরা কিছু ভালো উদাহরণ দেখব
যেগুলো আমাদের অনেক দিন ধরে সমস্যা। খেয়াল করে দেখো, আমি উদাহরণ ভালোভাবে দেখতেছি, এক্সারসাইজ কিছু দেখবো। ফার্স্ট অফ অল আমি বললাম সি, আমাকে ধরো বলা হচ্ছে কি বলতে পারি আমি, আমাকে বলা হচ্ছে C4H10 কয়টি সমাণু দিতে পারে। এবার আমি তোমাকে SW দিলাম, আমি C4H10 বললাম, তুমি বাসায় প্র্যাকটিস করো। সেটা হচ্ছে C3H8 কয়টি সমাণু দিতে পারে। এটা কি অ্যালকেন না? C3H8 এর নাম কি আমাকে বলো? এটার নাম হচ্ছে প্রপেন, আর C4H10 এর নাম কি? বিউটেন। বলছে কয়টি সমাণু দিবে, কয়টি সমাণু দিবে। স্যার ফার্স্ট অফ অল খেয়াল করে দেখেন, C4H10 কে যদি আমি ভেঙে লিখি CH3 CH2 CH2 CH3, এটার নাম কি আমাকে বলো? এটার নাম হচ্ছে বিউটেন। নাম কি? বিউটেন। এটা এবং এটা পরস্পর কি সমাণু? কি যদি আস্ক করে, গাঠনিক সমাণু, কারণ এটা আণবিক সংকেত, এটা গাঠনিক সংকেত, পরস্পর কি? গাঠনিক সমাণু। একটা সমাণু কিন্তু আমি এখানে পেয়ে গেছি, এটা একটা সমাণু, এটাকে কাউন্ট করতে হবে। এক নাম্বার শেষ। এরপর আসি 2 নম্বরে, আমাকে বলছে কয়টি সমাণু দিবে। আচ্ছা, এটা কি শিকল দিবে? স্যার অবভিয়াসলি শিকল দিবে। কেন? কারণ শিকল দিতে হলে আমাকে কি মেইন চেনে কার্বন কয়টা দরকার? স্যার কয়টা দরকার? 4টা দরকার। 4টা আছে। সো এটা কি আমাকে বলো? আইসোবিউটেন। এটাকে আইসোবিউটেন বলতে পারো কমন নেম, অথবা অথবা বলতে পারো 2 মিথাইল প্রপেন। 2 মিথাইল প্রপেন। আশা করি ক্লিয়ার। 3 নাম্বার পয়েন্ট আসি। স্যার এটা কি আরেকটা দিবে? এটা কি আর দিবে? 3 নাম্বার তো আপনি স্যার লিখে ফেলছেন, তার মানে আরো দিবে মনে হয়। আচ্ছা খেয়াল করে দেখো, শিকল সমাণু কি দিবে না? দিচ্ছে না তো। শিকল সমাণু দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দিচ্ছে, আমি একটা পাইছি। এখন তুমি বলছো স্যার মেইন চেনে কার্বন কয়টা? 3টা। 4টা তো হচ্ছে না, কারণ শিকল সমাণু দেওয়ার জন্য আমরা কি মেইন চেনে কার্বন 4টা দরকার। তো আমার 3 নাম্বার হচ্ছে না তো। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কয়টা? 2টা। সেম ভাবে C3H8 বুঝতে পারবা। এখন আমি আসি C5H12 এ, এটা শেষ। আচ্ছা আমি এখন আসি C5H12 এ, আনসার কত? 2 হবে। C5H12 আসি, এটা শর্টকাট আছে। অনেকে বলবো স্যার এগুলো শর্টকাট দেখান। শর্টকাট আসতেছি পরে, আগে ফার্স্ট বেসিক দেখো। C5H12 এর আমি যদি ভেঙে লিখি, কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। ভাইয়া একটু খেয়াল করে দেখেন এই জায়গাটা, খুবই সিম্পল, খুবই সিম্পল, একদম সিম্পলি বোঝাচ্ছি। এটা হচ্ছে তারা পরস্পর কি, আমি একটা পেয়ে গেছি। 2 নাম্বার আমি যদি এখন বের করতে চাই, মেইন চেনে কার্বন কয়টা? 5টা। 100% দিবে এটা। আমি এই জায়গার উপরে কি লিখলাম? শেষ। এবং এটার নামটা কি? আইসো। এটা কি আমাকে বলো 1 2 3 4 5 প্যান্টেন না? সো আইসো প্যান্টেন হবে কমন নাম। আর আইএপেক নাম বললে স্যার আপনি আইএপেক নাম সহ কেন লিখেন? লিখতেছি আর কি 2 মিথাইল নামকরণ তো সবাইকে এমন ভাবে শিখাইছে, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। 2 মিথাইল 1 2 3 4 বিউটেন। ওকে, এবার আরো দিচ্ছে? জি স্যার আরো দিচ্ছে। লিখো, বসে আসছো কেন? এখন মেইন চেনে কার্বন কয়টা? শেষ। এটার নামটা কি আমাকে বলো? নিও। 1 2 3 4 5 নিও প্যান্টেন। অথবা এটা কমন নেম বললে 2 2 ডাই মিথাইল, 2 2 ডাইমিথাইল 1 2 3 1 2 3 প্রপেন। শেষ। 2 2 ডাইমিথাইল প্রপেন। শেষ না? আচ্ছা 3 নাম্বার শেষ, 2 নাম্বার শেষ, 1 নাম্বার শেষ। এখন প্রশ্ন হচ্ছে এটা কি আর কোনো ধরনের সমানতা দিতে পারে? প্রশ্ন হচ্ছে এটা কি আর কোনো ধরনের সমানতা দিতে পারে? আনসার হচ্ছে না। এটা শুধু 3টা সমানতা দিবে, 1টা 2টা। খেয়াল করে দেখো, আর কোনো সমানু আসতেছে? স্যার এটা কি শিকল দিবে? দিবে না তো। এটা হাইড্রোজেন মিলে দেখো তো, 3 6 9 12। কার্বন কয়টা? 1 2 3 4। সবগুলো কিন্তু আণবিক সংকেত সেম। সবগুলো খেয়াল করে দেখো, আণবিক সংকেত কিন্তু সেম। দেখো 3 3 6 7 9 12।
সবগুলো কিন্তু আণবিক সংকেত সেম, বাট আমার গঠন ভিন্ন। এবং গঠন ভিন্ন বলতে আরো যদি ডিটেলসে বলি, শিকল ভিন্ন দেখা যাচ্ছে, শিকল ভিন্ন দেখা যাচ্ছে। সো আমার C5H12 আমার সমান দেখতে পাচ্ছি কয়টা, কয়টা? 3টা। সমান দেখতে পাচ্ছি কয়টা? 3টা। ওকে, এখন আশা করি ক্লিয়ার হচ্ছে। ভেরি গুড। এখন আমরা দেখব C6H14 এর কয়টা সমন্বয় পাওয়া যাবে। সো আমরা দেখি 1 নাম্বার CH3 CH2 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 কয়টা? 4টা। CH2 CH3। ওকে, 2 নাম্বার আমরা আসি CH3, এটার আরেকটা সমন্বয় পাবো CH2 CH2 CH দেওয়ার পরে এই জায়গায় CH3 দিলাম, আর এই জায়গায় আমি উপরে করে লিখে দিলাম অথবা নিচে করে লিখে দিলাম CH3। এটা এবং এটা পরস্পর কি? শিকল সমানু। 1 2 3 4 5। আর এখানে মেইন চেনে কার্বন কয়টা ছিল? মাত্র কয়টা ছিল? 6টা ছিল, আর এখানে 5টা হয়ে গেছে। এরপর আমি আরেকটা দেখতেছি 3 নাম্বার। তার আগে আমি একটা কাজ করি, আমি এই জিনিসটা একটু মুছে দিই, এটা নাম তো লিখে ফেলছি তাই না? তো আমি এটা মুছে দিচ্ছি। 3 নাম্বার দেখো CH2 C 1 2 3 1 2 3 4 5। তাহলে আমি একটা কাজ করি, এখানে 5টা আছে না, এখানে আমি 4টা নিয়ে আসবো। এখানে আমি কি নিয়ে আসবো? 4টা নিয়ে আসবো। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি CH3। অর্থাৎ আমি শাখা নিয়ে আসলাম আরো কয়টা? 2টা। শেষ। ওকে ওকে, ভেরি গুড। এরপর আসি আমি 4 নম্বরে। ফার্স্ট অফ অল দেখো এখানে 3 3 6 9 11 3 মিলে কত? 14। এবং 14টা হাইড্রোজেন হয়েছে এবং কার্বন কয়টা? 6টা। সেম ভাবে আমি আরেকটা দেখতেছি, এখানে কি মেইন চেনে কার্বন কয়টা? 4টা না? এখন অনেককে বলবো স্যার শিকল সমানত মেইন চেনে কার্বন সংখ্যা মিনিমাম 4টা হতে হবে। 4টা হলে আমি আরেকটা দিতে পারবো, বাট তুমি চাইলে আরেকটা দিতে পারবে না। কেন? খেয়াল করে দেখো, একজনে বলবো স্যার এটা হবে আরেকটা শিকল সমানতা। কেন? কারণ মেইন চেনে কার্বন আছে কয়টা? 4টা। তাহলে আপনি এখানে 4টা দেন, হয়ে যাবে স্যার। দেখো এটা কিন্তু হয় নাই। কেন? খেয়াল করে দেখো, কার্বন কিন্তু 6টা, 1 2 3 4 5 হচ্ছে না, কার্বন 5টা হচ্ছে, বাট আমার কার্বন মেইন কয়টা হতে হবে? 6টা হতে হবে। তুমি যেটাই করো না কেন আণবিক সংকেত কিন্তু সেম থাকতে হবে। এখানে দেখো আণবিক সংকেত কিন্তু সেম, হাইড্রোজেন 3টা 6টা 9টা 11টা 14টা, 3টা 5টা 7টা 8টা 11টা 14টা, 3টা 5টা 7টা 9টা 11টা 14টা। অর্থাৎ যেভাবে করো না 14টা হাইড্রোজেন এবং আমার কার্বন 6টা লাগবে। এখানে 14টা হাইড্রোজেন হচ্ছে 3 3 6 9 12 হচ্ছে না তো। সো সেই ক্ষেত্রে এটা পসিবল না, এটা এক্সেপশনাল হয়ে গেছে, এটা পসিবল না। বাট আরো সমানতা বের হতে পারে, একটু ইন্টারেস্টিং, সেটা আমি তোমাকে দেখাচ্ছি কিরকম। দেখো এখানে কার্বন, এখানে মিথাইল মূলক কয় নাম্বার আছে? 2 নাম্বার আছে না? আমি চাইলে মিথাইল মূলকটা 3 নাম্বারে আনতে পারি। কিরকম? খেয়াল করে দেখো, আমি চাইলে মিথাইল মূলকটাকে 3 নাম্বারে আনতে পারি। অর্থাৎ আমি চাইলে মিথাইল মূলকটাকে এই 3 নাম্বারে আনতে পারি। অর্থাৎ এই জায়গায় শেষ, একদম শেষ। আমি চাইলে মিথাইল মূলকটাকে 3 নাম্বার আনতে পারি। এখন আসি 5 নাম্বার। মিথাইল মূলকটাকে আমি চাইলে, এটা 2 নাম্বারে ছিল না, এটা আমি চাইলে 3 নাম্বার আনতে পারলাম। 2 নাম্বারে ছিল, এটা আমি 3 নাম্বারে আনছি। এটা একটা সমান হচ্ছে। কি সমান হচ্ছে সেটা আমি পরে বলবো, কি সমান হচ্ছে আমি সেটা পরে বলবো। আমি আরেকটা সমান বের করতে পারি, সেটা হচ্ছে কিরকম? CH3 CH, ওকে CH, আর এই জায়গায় CH3। আরেকটা সমান বলতে কিরকম? যেটা হচ্ছে আমি এই জায়গায় একটা CH3 আনতে পারি, এই জায়গায় আমি একটা CH3 আনতে পারি, কারণ এর আগেরটা আমি একটা কার্বনে 2টা মিথাইল মূলক আছে, এখন আমি 2টা কার্বনে 2টা মিথাইল মূলক আনবো। যেমন এটার নাম যদি আমি লিখতে চাই 2 3 ডাই মিথাইল 1 2 3 4, 2 3 ডাই মিথাইল কতটুকু দেখা যাচ্ছে একটু দেখি। 2 3 ডাই মিথাইল, এটার নামটা হবে 1 2 3 4, আনসার হবে বিউটেন। ঠিক সেম এটার নাম কি হতে পারে আমাকে বলো? এটার নাম হবে 3 মিথাইল 1 2 3 4 5, 3 মিথাইল 3 মিথাইল। এটার আনসার কি হবে? কতটুকু দেখা যাচ্ছে একটু দেখি। 3 মিথাইল আনসার হবে কি? 1 2 3 4 5, আনসার হবে পেন্টেন। as simple as that। আর এটা কি 2 2 ডাইমিথাইল 1 2 3 4, আনসার কি হবে? বিউটেন। এটা নিজ দায়িত্বে লিখে ফেলো, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা।
এখানে আর কোনো সমানতা বের হবে? আনসার হচ্ছে বের হবে না। আনসার হচ্ছে কি? বের হবে না। সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আমাকে এখন বিভিন্ন বিষয়গুলো একটু ভালোভাবে আমাকে খেয়াল করতে হবে। আমি 3 নাম্বারটা একটু মুছে দিচ্ছি, আমি এগুলো মুছে দিচ্ছি, কেমন? C5 স্টেটমেন্টটা আমি পুরোটা মুছে দিচ্ছি, কারণ এটা কোনো কাজ নেই এখন আমার। এখন আমি এই জায়গায় একটা জিনিস এক্সপেরিমেন্ট করব। আমাকে সবাই বলো 1 এবং 2 পরস্পর কি সমাণু দিচ্ছে? 1 এবং 2 মনে রাখবা, মেইন চেনে যদি কার্বন সংখ্যা যদি কমে যায়, এখানে মেইন চেনে কার্বন কয়টা? 6টা, এখানে কয়টা? 5টা। মেইন চেনে যদি কার্বন সংখ্যা যদি কমে যায়, তাহলে 1 এবং 2 পরস্পর চেইন আইসোমারিজম। 1 এবং 2 পরস্পর কি হবে? চেইন, অর্থাৎ চেইন মানে হচ্ছে শিকল। চেইন আইসোমারিজম মানে হচ্ছে শিকল সমানতা। এরপর আসি 2 এবং 3 পরস্পর কি সমাণু? 2 এবং 3 পরস্পর কি সমাণু? 2 এবং 3 পরস্পর মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হইছে 1 2 3 4 5 1 2 3 4 মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হইছে না? সো 2 এবং 3 পরস্পর চেইন অর্থাৎ শিকল সমানুতা। একদম সিম্পল। এরপর আমি আসি 1 এবং 3 পরস্পর কি সমানুতা? 1 এবং 3 মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হইছে 1 2 3 4 1 2, অর্থাৎ মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হলে সেটা আজীবন। মনে রাখবা, মেইন চেন, আমি আবারও বলতেছি, আমি আবারও রিপিট করতেছি, মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হলে, মেইন চেনে কার্বন সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে সেটা কি হবে? আমার চেইন আইসোমারিজম। 2 এবং 4টা দেখি। 2 হচ্ছে 1 2 3 4 5 এবং 4 হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। স্যার কি সমস্যা? খেয়াল করে দেখো, 2 এবং 4 বলছি না? 2 নম্বরে মেইন চেনে কার্বন কয়টা? 1 2 3 4 5 1 2 3 4 5। বাট মেইন চেনে কার্বন সংখ্যা 2 এবং 4 এর মধ্যে সেম, 5টা। বাট মিথাইল মূলক আছে 2 নম্বরে, এখন এটা চলে গেছে 3 নম্বরে। মিথাইল মূলকের অবস্থান চেঞ্জ হয়েছে, সো এটা হবে পজিশনাল আইসোমারিজম। এখন আপনারা বলবেন, স্যার আপনি বলছিলেন অ্যালকেন কখনো অবস্থান সমানতা দিবে না। ওকে ফাইন, বাট খেয়াল করে দেখো, এটা অ্যালকেন বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছি কার্যকরী মূলক। আমাকে বলো, এই মিথাইল মূলকটা কি? এটা কার্যকরী মূলক না? কার্যকরী মূলকের অবস্থান এটা কয় নাম্বার আছে? 2 নম্বরে। আমি কিন্তু লেকচার নাম্বার 2 তে পড়াইছিলাম, কার্যকরী মূলকের সিরিজে কিন্তু অ্যালকাইল মূলক লিখে দিয়েছিলাম। এই অ্যালকাইল মূলকের অবস্থান চেঞ্জ হয়েছে, এটা কত নম্বরে? 2 নম্বরে না? এটা এখন চলে গেছে কয় নম্বরে? 3 নম্বরে। এটা ছিল কয় নম্বরে? 2 নম্বরে। এটা চলে গেছে কয় নম্বরে? 3 নম্বরে। সো 2 এবং 4 আমার হবে পজিশনাল আইসোমারিজম। এরপর আমি আরো দেখতেছি, সেটা হচ্ছে এখন দেখবো আমি 1 এবং 4 কি। 1 এর মধ্যে অনেকগুলো কার্বন আর 4 এর মধ্যে মাত্র 1 2 3 4 5, অর্থাৎ মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হচ্ছে না। সো 1 এবং 4 হচ্ছে আমার চেইন আইসোমারিজম। এরপর আমি দেখি 4 এবং 5 এর মধ্যে কি ধরনের সমানতা দেখা যাচ্ছে। 4 এবং 5 এর মধ্যে কি ধরনের সমানতা দেখা যাচ্ছে? 4 নম্বরে খেয়াল করে দেখো, 1 2 3 4 5 1 2 3 4, অর্থাৎ 4 এবং 5 এর মধ্যে আমার কিন্তু মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হচ্ছে, সো এটা হবে আমার চেইন আইসোমারিজম। এরপর আর কোনটা বাদ গেছে আমাকে বলো? এরপরে হচ্ছে 5 এবং 3 এর মধ্যে কোন ধরনের সমানতা দেখা যাচ্ছে? 5 এবং 3 কি বললাম? 5 এবং 3 খেয়াল করে দেখো, 5 এ 1 2 3 4 আর 3 এ 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, আমরা বলছি 1 2 3 4 1 2 3 4, বাট আমার অবস্থান চেঞ্জ হচ্ছে। এই যে এই মিথাইল মূলকটা একটা 2 নম্বরে, একটা 3 নম্বরে, আর একটা হচ্ছে 2 নম্বরে, কয়টা? 2টা। সো 3 এবং 5 আমি যদি বলি আমার চেঞ্জ হচ্ছে কি? আমার কি ধরনের সমানতা? পজিশনাল আইসোমারিজম। পজিশনাল আইসোমারিজম। ঠিক আছে, কিভাবে? তুমি যদি বলো ভাইয়া 1 এবং 6 নম্বরে দেখেন তো, 1 এবং 6, সো 1 এবং 6 তুমি এখন পারবা। স্যার 1 এবং 6 না, 1 এবং 5, 1 এবং 5 তো আমি দেখাইছি মনে হয়। আচ্ছা 1 এবং 5 বলে নেই। সো 1 এবং 5 যদি করো, দেখো দেখো মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হচ্ছে, 6টা থেকে হয়ে গেছে 1 2 3 4, তাহলে এটা কি হবে? চেইন হবে। অর্থাৎ ঘুরে ফিরে একটাই কথা, মেইন চেইনে যদি কার্বন সংখ্যা যদি কমে যায় তাহলে সেটা চেইন আইসোমারিজম, অর্থাৎ শিকল সমানতা। আর পজিশনাল মানে হচ্ছে অবস্থান সমানতা। কখন হবে? তুমি বলতে পারো স্যার অ্যালকেন তো অবস্থান সমানতা দেয় না, বাট এই অ্যালকাইল মূলকে যদি অবস্থান চেঞ্জ হয় তাহলে সেটা অবস্থান সমানতা হয়ে যাবে। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, একজনে বলবা স্যার এটা কিন্তু 2 নম্বর আছে, আপনি চাইলে এটাকে 3 নম্বর আনছেন, কোথায়? এই জায়গায়। ওকে ফাইন, বাট আমি চাইলে এটাকে 4 নম্বর আনতে পারতেন না? 4 নম্বরে আনলে তো স্যার আরেকটা সমানতা বের হচ্ছে অবস্থান। 4 নম্বর আনলে আরেকটা অবস্থান সমানতা বের হবে না, কেন জানো? কারণ 4 নম্বর আনলে তখন আমার নাম্বারিং শুরু হবে কিন্তু বাম দিক থেকে, কারণ আমি নাম্বারিং শুরু করবো তখন বাম দিক থেকে, কারণ শাখা শিকল যেদিকে কাছাকাছি সেদিক থেকে আমি নাম্বারিং শুরু করবো, সেক্ষেত্রে এটা 2 মিথাইল হয়ে যাচ্ছে। সো ঘুরে ফিরে আমার যেই লাভ সেই কত, অর্থাৎ এর বাইরে আর কোনো সমানতা আমার পসিবল না, 5 এর বাইরে। অর্থাৎ C6H14 আমার 5টা সমানতা দিচ্ছে। আর এর আগে যেটা দেখছো, তুমি দেখছো মনে হয় C4H10 2টা,
মেবি C5H12 কিন্তু মনে হয় কয়টা ছিল, দুইটা ছিল মনে হয়। C5H12 টা কয়টা ছিল আমার জানা নাই, দেখো তো আমি লিখে দিছিলাম না C5H12, C5H12 কয়টা ছিল আমাকে বলো। ফার্স্ট অফ অল এটা এই জায়গায় লিখতেছি CH3 CH2 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 CH3, 1 2 3 4 5। এরপরে আরেকটা কি ছিল আমাকে বলো। এরপর এটা একটা, এখন আরেকটা কি ছিল আমাকে বলো। আর তো হবে না এখানে, তিনটা ছিল তাই না, তোমার আমি লিখে দিচ্ছি আরেকবার, একটু আবার দেখো। তিনটা ছিল তাই না, তিনটা ছিল, বুঝা গেছে। দেখো এখানে 3 6 9 12 এবং 1 2 3 4 5, সেক্ষেত্রে এটা আনসার কত হবে 1 2 3, আর এটা কত হবে 1 2 3 4 5, আর এটা কত হবে C4H10 কত হবে 2 হবে। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা কিছু শর্টকাট দেখাবো। আমরা এতটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি। সো আমাদের হচ্ছে পড়া এতটুকুই। আমরা লেকচার নাম্বার 9 এ ফুল আইসোমারিজমের 3টা পার্ট পড়েছিলাম, শিকল, অবস্থান এবং কার্যকরীমূলক। নেক্সট ক্লাসে আমরা ম্যাটামরিজম এবং টনোমারিজম আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।